নমস্কার, আমি সোমনাথ সেনগুপ্ত। বিয়ন্ড বর্ডার্স ইন্ডিয়া ইনসাইটের আজকের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আন্দামান এবং নিকোবর আইল্যান্ডসকে ইন্ডিয়ার আনসিঙ্কেবল এয়ারক্রাফট ক্যারিয়ার বলা হয়, এবং বলা হয় তার রিজন হচ্ছে যে এটা প্রথম কথা হচ্ছে সমুদ্রের উপরে অবস্থিত, এবং সমুদ্রের উপরে অবস্থান করার ফলে এটা তো একটা দ্বীপ, যার ফলে এটা হঠাৎ করে ডুবে যাওয়ার, যদি না কোনো একদম আলাদা করে কোনো প্রাকৃতিক বিরাট কোনো দুর্যোগ ঘটে তাহলে তার কোনো চান্স নেই, যার ফলে এয়ারক্রাফটটার তবুও বিভিন্ন কারণে ডুবতে পারে, কিন্তু একটা দ্বীপ ডুবে যাওয়া অত সহজ নয়। তো যাই হোক, এই আন্দামান এবং নিকোবর আইল্যান্ডসের মধ্যে যে গ্রেট নিকোবর আইল্যান্ড যেটা রয়েছে, তা সেই গ্রেট নিকোবর আইল্যান্ডে ভারতবর্ষের সরকার একটা বড় একটা প্রজেক্ট করতে চলেছে, যে প্রজেক্টের নাম হচ্ছে গ্রেট নিকোবর প্রজেক্ট। এটা প্রায় ৭২,০০০ কোটি টাকা এখনো পর্যন্ত ফান্ড অ্যালোকেট করা হয়েছে, মানে বাজেটিং করা হয়েছে। তো এই গ্রেট নিকোবর প্রজেক্ট নিয়ে গত কয়েকদিন ধরে খুব আলোচনা চলছে, এবং তার মধ্যে বেশ কিছু পজিটিভ বা ভালো আলোচনাও আছে, আবার বেশ কিছু ক্ষেত্রে ওপিনিয়ন এরকমও আসছে যে গ্রেট নিকোবর প্রজেক্ট সেটা বেসিক্যালি ভারতের ক্ষেত্রে কিছু মুষ্টিমেয় গোষ্ঠী বা মুষ্টিমেয় কিছু মানুষের জন্য একটা টাকা কামানোর জায়গা বা রাস্তা। তো আজকে এটা নিয়ে আলোচনা করব যে গ্রেট নিকোবর প্রজেক্টটা কি, এবং সেটা নিয়ে বিরোধীদের কি বক্তব্য আছে, এবং সেটার কাউন্টার পার্টের যদি কোনো অ্যান্সার থাকে তাহলে সেটা, এবং ফাইনালি এই গ্রেট নিকোবর প্রজেক্ট কি আদৌ ভারতবর্ষের জন্য কোনো ভালো কিছু হতে যাচ্ছে, না এটা শুধু একটা কমপ্লিটলি প্রোপাগান্ডা, সেটা নিয়ে আলোচনা করব। যার ফলে একটু হয়তো ভিডিওটা বড় হলেও হতে পারে, তবে রিকোয়েস্ট করব খুব ইনফরমেটিভ আলোচনা হবে, যেরকম আমার সবগুলো ভিডিওতেই হয়। কাজেই শেষ পর্যন্ত যদি সঙ্গে থাকে তাহলে আমি খুব ভালো লাগবে, আমার নিজের আনন্দ পাবো। যাই হোক, মানে মেইন টপিকে আসি, সেটা হচ্ছে ভারতবর্ষের এই গ্রেট নিকোবর প্রজেক্টের আপাতত বাজেট ধরা হয়েছে ৭২,০০০ কোটি টাকা, এবং সেটা কতগুলো ফেজে কমপ্লিট হবে। কিন্তু আগে আলোচনা করে নিই এই গ্রেট নিকোবর প্রজেক্ট নিয়ে বিরোধীদের বক্তব্য কি। তো সেই বিরোধীদের বক্তব্য যদি বলি, তাহলে প্রথম বক্তব্য যেটা আসছে সেটা হচ্ছে এই প্রজেক্টটাতে নাকি গালাথিয়া বে ট্রান্সশিপমেন্ট পোর্ট বলে একটা এসিজেড একটা তৈরি হচ্ছে বা হওয়ার কথা আছে, যেটা বলা হচ্ছে এটা পুরোটাই হচ্ছে আদানির প্রজেক্ট, এবং যার ফলে এইখানে নাকি আদানি পোর্ট যেটা রয়েছে সেই আদানি পোর্টই নাকি বরাত পেয়েছে, এবং যার ফলে এই আদানি পোর্ট কিন্তু এখানে বসে ব্যবসা করবে, যার ফলে আদানি পোর্ট বিরাট পয়সা কামাবে বা লালে লাল হয়ে যাবে। তো এইটা একটা সমালোচক যারা আছে তাদের দাবি যে বিশাল এই পরিকাঠামোর মধ্যে আসলে নির্দিষ্ট একটা কর্পোরেট গোষ্ঠী, সোকল, তার মানে আদানি গোষ্ঠীকেই বলা হচ্ছে। যদিও অফিসিয়ালি যদি দেখা যায় তাহলে কিন্তু এখনো পর্যন্ত এতে কোনো টেন্ডার অ্যালোকেট করা হয়নি, কোনো টেন্ডার চাওয়াও হয়নি, এবং এখনো পর্যন্ত কেউ কিন্তু কোনো টেন্ডার সাবমিটও করেনি। কিন্তু তা সত্ত্বেও এটা একটা আলোচনার মধ্যে চলে এসেছে, এবং এখানে কিন্তু শুধুমাত্র আদানি নয়, আদানি ছাড়াও আদানি আছে, রিলায়েন্স আছে, লারসেন অ্যান্ড টুব্রো আছে, ইত্যাদি অনেক বড় বড় অর্গানাইজেশন কিন্তু আপাতত ইন্টারেস্ট দেখিয়েছে। এবং যেহেতু এর কোনো এখনো অফিসিয়াল টেন্ডারের কোনো গল্প আসেনি বা টেন্ডার কলও করা হয়নি, যার ফলে এখনো পর্যন্ত কিন্তু এটাতে কোনো আগ্রহ দেখানোর বাইরে কিন্তু আর কোনো কিছু অগ্রগতি হয়নি। এটা জাস্ট একটা প্রিলিমিনারি স্টেজের কথা হচ্ছে, বাট এটা আগামী দিনে হতে যাচ্ছে, এটা ফর শিওর, একদম নিশ্চিতভাবে থাকুন যে এটা প্রজেক্টটা হতে যাচ্ছে। তো একটা হলো এই আদানি গোষ্ঠীকে নিয়ে একটা বক্তব্য। আর একটা যেটা বক্তব্য আসছে সেটা হচ্ছে লিডার অফ অপোজিশন মিস্টার রাহুল গান্ধী আর একটা যেটা বলেছেন সেটা হচ্ছে এটা একটা পরিবেশগত সম্পত্তি চুরি হচ্ছে, এবং ভারতের অন্যতম বৃহত্তম পরিবেশগত সম্পত্তি চুরি, এবং একটা বিশাল কেলেঙ্কারি বলে উনি এটাকে বর্ণনা করেছেন। তার কারণ হচ্ছে উনি যেটা বলছেন যেটা সাধারণ মানুষের স্বার্থে কোনোভাবেই নয়, বরঞ্চ আজকের দিনের যে বর্তমান সরকার, টু বি ভেরি স্পেসিফিক মোদি গভর্নমেন্ট, তো সেই মোদি গভর্নমেন্টের বা মিস্টার নরেন্দ্র মোদির সঙ্গে নাকি এই মিস্টার গৌতম আদানির নাকি অসম্ভব ভালো সখ্যতা, এবং যার কারণে মিস্টার গৌতম আদানির জন্যই এই প্রজেক্টটা করা হচ্ছে, যাতে উনি বেনিফিটেড হন। তো কি হবে না হবে সেটা তো পরের ব্যাপার, কিন্তু এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এটা প্রায় ১৬২ স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে হবে, এবং এই গ্রেট নিকোবর প্রজেক্টের ১৬২ স্কোয়ার কিলোমিটারের মধ্যে কম বেশি ১৩০ স্কোয়ার কিলোমিটারটা এখানে বনাঞ্চল আছে, এবং ঘন বন আছে, মানে ডেন্স ফরেস্ট রয়েছে। তো সেই ডেন্স ফরেস্ট থেকে জায়গা ধরে ধরে প্রচুর পরিমাণ গাছপালা কাটার কথা হচ্ছে, এবং এটা হবে, এটা কিন্তু গভর্নমেন্ট স্বীকার করেছে। এবং গভর্নমেন্টের যে হিসাব সেই হিসাব অনুযায়ী কম বেশি ১০ লাখ মতন গাছ কাটা হবে। যদিও বিরোধী পক্ষ বলছে ১০ লাখ গাছ নয়, এই যে এরিয়া বলা হচ্ছে তাতে কম করে হলেও এর থেকে ৩, ৪, ৫ গুণ বা হয়তো তার বেশি পরিমাণ বৃক্ষ কাটা হবে। অর্থাৎ এই যে ১০ লাখ অ্যাভারেজ যে গাছ কাটা হবে, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলছে, এটার থেকে অনেক বড় কোনো একটা অ্যামাউন্টের গাছ কাটা হবে বলে এটা বিরোধী পক্ষ দাবি করেছে। যদিও গভর্নমেন্ট কিন্তু কোর্টে তার এভিডেন্স বা প্রমাণ সহ দিয়েছে যে এটাতে কম বেশি যে ১০ লাখ গাছ কাটা হবে সেই সমপরিমাণ বৃক্ষ আবার হরিয়ানাতে গিয়ে এই বৃক্ষগুলো রোপণ করা হবে, নতুন কিছু বৃক্ষ রোপণ করা হবে, যার ফলে
পরিবেশের ভারসাম্য ইনট্যাক্ট থাকবে এবং ইনট্যাক্ট রাখা হবে, এটা কিন্তু সরকার পক্ষ দাবি করেছে। আর একটা যেটা বিরোধী পক্ষ যেটা বলেছে সেটা হচ্ছে যে স্থানীয় আদিবাসী কাউন্সিলের কাছ থেকে যে এই যে প্রকল্পটা যেটা হবে তার জন্য যে অনুমতি নেওয়া হয়েছে সেটা ঠিকঠাকভাবে প্রসেসে করা হয়নি। এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট যখন নেওয়া হয়েছিল তখন এই আদিবাসী গোষ্ঠীদেরকে ঠিকঠাক মতন তাদেরকে তথ্য দেওয়া হয়নি এবং তাদের উপর বকলমে চাপ সৃষ্টি করা হয়েছিল, যদিও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা ডিনাই করেছে। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ফরেস্ট রাইটস অ্যাক্ট অনুযায়ী বন অধিকারের যে আইন আছে সেই আইন সঠিকভাবে না মেনে যারা আদিবাসী যারা ছিলেন তাদের যে পৈতৃক জমি সেই দখল করার যে প্রসেস সেই প্রসেসেও কিছু কমপ্লিকেশনস আছে বা ইররেগুলারিটি আছে বলে বলা হয়েছে, এবং যার জন্য বিরোধী পক্ষ দাবি করেছে যে এটা আন্তর্জাতিক স্তরে আলোচনা করতে হবে এবং সেই হিসাবে তারা সেইটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছে। আরেকটা যেটা হয়েছে সেটা হচ্ছে বর্তমানে এই অঞ্চলটাতে কম বেশি 8,000 মানুষের বাস আছে এবং এই প্রজেক্টটা যখন হবে তখন এখানে পপুলেশন কিন্তু অনেক বাড়বে। তো ফলে এখন একটা প্রজেকশন যেটা আসছে যে 8,000 মানুষের জায়গায় এটা কম বেশি 6.5 লাখ মতন মানুষ ধীরে ধীরে, যদি এই প্রজেক্টটা 3টে ফেজে বা 3টে স্টেজে হবে এবং এতে সময় লাগবে, বেশ কিছু বছর সময় লাগবে, অন্তত আগামী হয়তো 15 থেকে 20 বছর বা তার বেশিও সময় লাগতে পারে আপাতত যা ঠিক হয়েছে। কিন্তু আগামী দিনে কোনো একটা সময় এই 8,000 পপুলেশনটা কিন্তু বেড়ে গিয়ে দাঁড়াবে, বলা হচ্ছে যে 6.5 লাখ মতন। তার ফলে যেটা হবে সেটা হচ্ছে ডেমোগ্রাফিক চেঞ্জেস আসবে এবং এটাকে বলা হচ্ছে টেকনিক্যালি ডেমোগ্রাফিক ইঞ্জিনিয়ারিং, যার ফলে বিরোধী পক্ষ বলছে যে আদিবাসী বা লোকাল যারা রয়েছেন মানে ওই অঞ্চলের স্থানীয় বাসিন্দা বা আদি বাসিন্দা যারা রয়েছেন তাদেরকে কোণঠাসা করে ভারতবর্ষে ওই পার্টটাতে কৌশলগতভাবে ওই দ্বীপের ওই অঞ্চলটাতে মূল ভূখণ্ড বা শহরের লোকজনকে নিয়ে গিয়ে বসানো হবে, যার ফলে ওই দ্বীপের উপর মানে শহুরে মানুষের কন্ট্রোলটা বেশি আসে। আর একটা যেটা হচ্ছে যে এই পরিবেশগত সুনামি মানে পরিবেশগত যা চেঞ্জেস আসছে তার ফলে পরিবেশের এমনই ক্ষতি হবে যার ফলে জীব বৈচিত্র্যের ক্ষেত্রেও অনেক রকমফের ঘটবে, অনেক ধরনের জীব বৈচিত্র্য কিন্তু হারিয়ে যাবে বলে বলা হচ্ছে, যা পরিবেশ মন্ত্রণালয় এবং সুপ্রিম কোর্টেও কিন্তু এটা নিয়ে পেপারস চালাচালি বা কোর্টে কেস চলছে। আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস, এটা সত্যি একটা ইম্পর্টেন্ট জিনিস কিন্তু মানে পয়েন্টটা যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে আন্দামান এবং নিকোবর আইল্যান্ডটা যেটা এই দ্বীপটা কিন্তু অত্যন্ত সক্রিয় একটা সিসমিক জোনের উপর বসে আছে, যার ফলে বিশেষজ্ঞদের মতে এখানে কিন্তু 8 বা 9 মাত্রার ভূমিকম্প যে কোনো সময় হতে পারে। ইভেন 2004 সালে যখন বড় সুনামি এসেছিল সেই সময়ের সুনামিতে কিন্তু দ্বীপে যথেষ্ট বেশি পরিমাণ জল ঢুকেছিল এবং সেই সুনামির পরে কিন্তু দেখা গেছে যে দ্বীপ খানিকটা হলো নিচে বসে গেছে, যার ফলে সমুদ্র থেকে যে দ্বীপের যে হাইট যেটা থাকে সেই হাইটে কিন্তু নতুনভাবে অ্যাডজাস্টমেন্ট এসছে এবং এটা বাস্তব কথা যে এটা কিন্তু সিসমিক জোনের উপর বসে আছে, যার ফলে আগামী দিনে কিন্তু সেইভাবে কনস্ট্রাকশন না করলে কোনো রকম ভয়াবহ ভূমিকম্প যদি আসে সেক্ষেত্রে সুনামি বা ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ থাকতেই পারে, যদিও ভারতবর্ষের সরকার সেটা নিয়ে যথেষ্টভাবে ওয়াকিবহাল এবং ভারতবর্ষের সরকার কোর্টে যেটা বলেছেন সেটা হচ্ছে সেই অনুযায়ী তাদের প্ল্যানিং বা প্রিপারেশন রয়েছে। আরও আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে বিরোধী পক্ষ যেটা বলছে সেটা হচ্ছে গালাথিয়া বে, অর্থাৎ এই অঞ্চলে গালাথিয়া বে বলে একটি অঞ্চল রয়েছে, যেখানে এই গালাথিয়া বে হলো বিশ্বের অন্যতম প্রধান লেদার ব্যাগ সামুদ্রিক কচ্ছপ, লেদার ব্যাগ সামুদ্রিক কচ্ছপের প্রজনন কেন্দ্র। এবারে বন্দর নির্মাণের ফলে যে জীববৈচিত্র্যের চেঞ্জেস আসবে বা ওই অঞ্চলটাতেও যে চেঞ্জেস আসবে, যার ফলে এই কচ্ছপগুলো চিরতলে আইদার পার্মানেন্টলি তারা তাদের বাসস্থান চেঞ্জ করবে বা বাসস্থান হারা হবে, বা তারা এই যে চেঞ্জেসগুলো আসবে সেগুলো যদি না নিতে পারে তাহলে আগামী দিনে এই এদের প্রজননটাতে কিন্তু অসুবিধা আসতে পারে। এটা হচ্ছে বিরোধী পক্ষের বক্তব্য, যদিও গভর্নমেন্ট আবার তার এগেনস্টেও কিছু তাদের যা বক্তব্য আছে সেটা পেশ করেছে। আরেকটা যে অভিযোগ উঠেছে সেটা হচ্ছে যে স্থানীয় নিকোবরি এবং সোমপেন যারা স্থানীয় বাসিন্দা তাদেরকে ভুলভাবে বুঝিয়ে বা প্রশাসনিক চাপ দিয়ে তাদের পৈতৃক জমি নেওয়া হয়েছে, কিন্তু সেটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোর্টে পেপার সাবমিট করেছে, কাজে সেটা এখনো এরকম কোনো তার ক্ষেত্রে প্রুফ বা এভিডেন্স পাওয়া যায়নি যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সত্যি সত্যি এইভাবে কিছু করেছে। যাই হোক, আপাতত আলোচনা করলাম সংক্ষেপে যে এই প্রজেক্ট নিকোবরের ক্ষেত্রে কি কি বিরোধী পক্ষ পয়েন্ট ওয়াইজ অবজেকশন তুলেছে বা কোন কোন জায়গায় তাদের আপত্তি জানিয়েছে। এইবারে মূল বক্তব্যে আসি যে প্রজেক্ট নিকোবরটা কি এবং তার ইম্পর্টেন্সটা কি, ঠিক এই জায়গাটাতেই বা কেন করতে হবে। তার কারণ হচ্ছে এই যে জায়গাটা, এটা দেখবেন স্ট্রেট অফ মালাক্কা বা মালাক্কা প্রণালী যেটা রয়েছে তার খুব কাছে, কম বেশি ধরুন 70-75 নটিক্যাল মাইল মতন হবে প্লাস মাইনাস, যার ফলে 100, 120, 125 কিলোমিটারের মতন একটা ডিস্টেন্স।
এই আন্দামান এবং নিকোবর আইল্যান্ড থেকে স্ট্রেট অফ মালাক্কা। এবার স্ট্রেট অফ মালাক্কা দিয়ে চায়নার মানে এনার্জি, মানে লিকুইড এবং সব ধরনের এনার্জি, মানে লিকুইড, কয়লা এবং ন্যাচারাল গ্যাস, এই এনার্জির টোটাল যা যাতায়াত হয় তার 80% কিন্তু স্ট্রেট অফ মালাক্কা দিয়ে যায় এক। এবং চায়নার সমুদ্রপথে যাবতীয় যা বাণিজ্য হয় সেই বাণিজ্যের 60% অন্তত কিন্তু এই স্ট্রেট অফ মালাক্কা দিয়ে যায়, যার ফলে ইরান যেরকম স্ট্রেট অফ হরমুজ বন্ধ করার ফলে সারা বিশ্বের জন্য এটা একটা চোকিং হয়ে দাঁড়িয়েছে, যেটা ইরানের জন্য অ্যাডভান্টেজ। ঠিক সিমিলার ওয়েতে এই স্ট্রেট অফ মালাক্কা যদি আগামী দিনে ভারতবর্ষ বা অন্য কোনো দেশের দ্বারা যদি চোখ করে দেওয়া যায়, তাহলে কিন্তু চায়নার দাদাগিরি বা চায়নার এই যে বিভিন্ন জায়গা মাতব্বরি, এটা কিন্তু আটকে যাবে, বা চায়নার ক্ষেত্রে কিন্তু এটা চোকিং এর অন্যতম প্রধান পয়েন্ট হিসেবে জানা আছে, এবং এটা কিন্তু চায়নাও অ্যাকসেপ্ট করে। এই রুটটাকে বাইপাস করার জন্য বা স্ট্রেট অফ মালাক্কার ইম্পর্টেন্স কমানোর জন্য চায়নার ক্ষেত্রে, চায়না নিজে কিন্তু ইন্ডিয়ান ওশেন এবং ভারতবর্ষকে ঘিরে রাখার জন্য, যাতে ভারতবর্ষ কোনোভাবে চায়নার উপর হাবি না হতে পারে বা ওভার কমান্ডিং যাতে না হতে পারে, তার জন্য কিন্তু ও স্ট্রিং অফ পার্লস, তার মানে ওই গদার পোর্ট থেকে নিয়ে কলম্বিয়া মানে শ্রীলঙ্কার হাম্বানটোটা এয়ারপোর্ট থেকে নিয়ে ইন্দোনেশিয়া হয়ে সাউথ চায়না সি পর্যন্ত যা যা ওর প্রয়োজনীয় কর্তব্য বলে ও মনে করে, যেখানে যেখানে ওর প্রোটেকশন আর্মি বেস বা যা কিছু ওর সাবমেরিন পাঠানোর কথা, ও কিন্তু সেইগুলো অলরেডি করে রেখেছে চায়না। ফলে সেইগুলোতে কিন্তু ও সারাক্ষণ ভারতবর্ষকে নজরে রাখে। এবার এটার কাউন্টার করার জন্য কিন্তু স্ট্রেট অফ মালাক্কা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অলমোস্ট অল দ্য কান্ট্রিজ ইন ওয়ার্ল্ড, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইন্ডিয়ার জন্য ভীষণ 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 রকমের ইম্পর্টেন্ট। তার কারণ কিন্তু আমি বলছি আগামী দিনে ভুলে যান বাংলাদেশ বা ভুলে যান পাকিস্তান, এগুলো আমাদের আসল শত্রু নয়। এরা হয়তো ছোটোখাটো আঁচড় বা কামড় দেওয়ার ক্ষমতা রাখে, অ্যাকচুয়াল কিন্তু ক্ষতি যদি কারোর থেকে আসে বা যেটা একটা দগদগে আঘাত দেওয়ার ক্ষমতা কিন্তু একমাত্র চায়না রাখে এই মুহূর্তে দাঁড়িয়ে এশিয়ান জোনটাতে। তো এশিয়ান জোনে কিন্তু চায়না সব সময় কিন্তু চায়নার একটা আগামী দিনের প্ল্যানিং যেটা, সেটা হচ্ছে ও নেক্সট টু ইউএসএ বা হয়তো ইউএসএ সমান বা বিশ্বের অন্যতম সুপার পাওয়ার হতে যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা এগিয়েও গেছে। আজকের দিনে যদি খেয়াল করেন তাহলে যদি ফিগার্স অনুযায়ী যদি যাই, তাহলেও কিন্তু আইদার চায়না কিন্তু আজকের দিনে বহু ক্ষেত্রে অ্যাট পার উইথ রাশিয়া, আবার বহু ক্ষেত্রে কিন্তু রাশিয়ার থেকেও অনেক বেশি অগ্রগতি করে গেছে, যার ফলে চায়নাকে কাউন্টার করতে গেলে কিন্তু আমাদের এই স্ট্রেট অফ মালাক্কাতে আমাদের কন্ট্রোলকে নিতেই হবে। এবারে গ্রেট নিকোবর আইল্যান্ডের ওইখানে আমাদের অলরেডি একটা ট্রায়াড রয়েছে, তার মানে ওই গ্রেট নিকোবর আইল্যান্ডের ওই অঞ্চলে আমাদের স্থলবাহিনী, বিমান বাহিনী এবং নেভি, এই তিনটেরই কিন্তু ওখানে হাব রয়েছে বা ওখানে কমান্ড পয়েন্ট বা কমান্ড সেন্টার রয়েছে, যার ফলে এই আন্দামান এবং নিকোবর আইল্যান্ডস ভারতবর্ষের ক্ষেত্রে এত বেশি ইম্পর্টেন্ট যে ওখানে তিনটে শক্তি ওখানে বসানো আছে, যারা সবসময় ক্রমাগত নজরদারি বিভিন্ন ক্ষেত্রে রেখে দিয়েছে, যেগুলোর মধ্যে বঙ্গোপসাগর পড়ে, আন্দামান সাগর পড়ে এবং ডেফিনেটলি ইন্ডিয়ান ওশেনও পড়ে। তো এইটা একটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এই মানে গ্রেট নিকোবর প্রজেক্টের ক্ষেত্রে, যেখানে কন্ট্রোলটা ইন্ডিয়ার ক্ষেত্রে অনেক বেশি বেড়ে যাবে। আর একটা যেটা হতে যাবে সেটা হচ্ছে একটা ট্রান্সশিপমেন্ট হাব হবে। আজকের দিনে যদি খেয়াল করেন তাহলে গভীর সমুদ্রবন্দর যেসব দেশে আছে, আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু গভীর সমুদ্র বন্দর খুব কম আছে। তার কারণ হচ্ছে সমুদ্রের বন্দরের ঠিক পাশে আমাদের পাথুরে জায়গা, যার ফলে খুব গভীর নয়, 15-20 ফিট নিচে গেলেই পাথর আছে, যেখানে জাহাজ একদম তীরবর্তী মানে একদম পোর্ট পর্যন্ত এসে ঠেকতে পারে না। যার ফলে ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন আমাদের যে সমস্ত আমদানিকারক যে সমস্ত জাহাজগুলো আছে, যেগুলো প্রোডাক্ট নিয়ে বা গুডস নিয়ে ঢুকছে বিদেশ থেকে, তারা কিন্তু আইদার কলম্বিয়া বা সিঙ্গাপুরে গিয়ে পোর্ট করে, সেখান থেকে ছোট শিপে করে আমাদের জিনিসপত্র ম্যাক্সিমাম ক্ষেত্রে আনতে হয়। এবারে এই প্রজেক্টটা হলে, এই নিকোবর প্রজেক্টটা হলে কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে সুবিধা হচ্ছে, এইখানে একটা বড় পোর্ট তৈরি হবে, এইখানে জায়গাটাই এরকম ন্যাচারালি এটা একটা গভীর সমুদ্র বন্দর, মানে বাই নেচার এটা এরকম, যেখানে একটা গভীর সমুদ্র বন্দর আরামসে হতে পারে। যার ফলে এইটা যখনই হবে তখন কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে সিঙ্গাপুর বা কলম্বো এবং হাম্বানটোটা, এই দুটো যে জায়গা, স্পেশালি কলম্বো, আজকের দিনে ভারতবর্ষের কিন্তু অন্তত 25% বেশি ট্রান্সশিপমেন্ট কিন্তু এই কলম্বো বা সিঙ্গাপুর হয়ে আসে। যার ফলে এইখানে কিন্তু আমাদের ভারতবর্ষকে অনেক বেশি বৈদেশিক মুদ্রাও দিতে হয়, সময়ও যায়, এবং এই দেশগুলোর উপর এবং এই পোর্টগুলোর উপর কোনো না কোনোভাবে নির্ভরশীলতা রাখতে হয়। আমাদের নিজস্ব দেশীয় জায়গায় যদি মানে এই আন্দামানের নিকোবর আইল্যান্ডে মানে এই প্রজেক্টে, নিকোবর প্রজেক্টে যদি আমাদের গভীর সমুদ্র বন্দর আমরা করে দিতে পারি, তাহলে কি হবে, আমাদের নিজস্ব দেশীয় জাহাজগুলো যেরকম আমাদের এই তীরে এসে মানে পোর্টে এসে ঠেকবে, ফলে সময়ের অপচয় কম হবে, বৈদেশিক মুদ্রাটা সেভিংস হবে, এবং মাথায় রাখবেন বহু বৈদেশিক যে বাণিজ্য করা যে জাহাজগুলো আছে তারাও কিন্তু এখানে এসে পোর্ট করবে।
যাতায়াতের পথে, লম্বা যাতায়াতের পথে দেখবেন এক একটা জাহাজ যে যাতায়াত করে, ওর একটা ধরুন একটা ওয়েস্টার্ন কান্ট্রিজ থেকে বা হয়তো মিডল ইস্টের একটা দেশ থেকে হয়তো সাউথ কোরিয়া যাবে, কম বেশি হয়তো 3 সপ্তাহ 4 সপ্তাহ সময় লাগে। তো যার ফলে ওরা 7 দিন 8 দিন 10 দিন যাওয়ার পরে একটা কোথাও গিয়ে পোর্ট করে, সেইখানে গিয়ে ওদের সার্ভিসিং করে, ওদের খাদ্যদ্রব্যের আদান প্রদান করে, অন্যান্য ওদের সেখানেও কিছুটা অফলোডিং করে, সেখান থেকে আবার নতুন কিছু জিনিসপত্র নেয় লজিস্টিকের জন্য। এইভাবেই তো ব্যবসাটা চলে। তো যার ফলে আমাদের এই অঞ্চলটাতে যখন আমাদের আর একটা পোর্ট তৈরি হবে, এবং সেটা যেহেতু ডিপ সি পোর্ট হবে, যার ফলে কলম্বো এবং সিঙ্গাপুরের অপশন হিসেবে আমরা কিন্তু ইকোনমিক্যালিও বেনিফিটেড হব, এবং প্লাস আমাদের দেশের জন্য কিন্তু এটা পয়সা করি মানে নিয়ে আসবে, মানে সাশ্রয় করবে। পয়সা সাশ্রয় হলো মানে বৈদেশিক মুদ্রা, যেটা আমি অন্যান্য সাপোজ কলম্বো বা সিঙ্গাপুরে আমি যে পয়সাটা দিতাম, বৈদেশিক মুদ্রাটি দিতাম, সেই বৈদেশিক মুদ্রাটা সেভিংস হলো। অন্য দেশের জাহাজ আমার এখানে পোর্ট করলো, মানে সেখান থেকে আমি বৈদেশিক মুদ্রা বা বিদেশি মুদ্রাটা পেলাম। আমার নিজের দেশের জন্য কিন্তু যে জাহাজগুলো যাতায়াত করলো তার কিন্তু সময়ের অপচয় হলো না। প্লাস ওখানে যে সমস্ত এই পোর্টিং এর জন্য বা জাহাজপথ মানে লজিস্টিকের আদান প্রদানের জন্য যে হাবটা হলো, সেইখানে কিন্তু প্রচুর লোকের এমপ্লয়মেন্ট হলো, এটাকেও মাথায় রাখতে হবে। তো যার ফলে এইটা কিন্তু একটা আর্থ সামাজিক উন্নয়ন হবে, প্লাস একটা গ্লোবাল লজিস্টিক হাব হবে ওখানে। যার ফলে এই গ্লোবাল লজিস্টিক হাবের নেটওয়ার্ক কিন্তু ওখানে একটা বড় সড়োভাবে তৈরি হবে, যেটা কিন্তু বাণিজ্যিকভাবে ভারতকে প্রচুর আর্নিং করতে হেল্প করবে, এবং আলটিমেটলি অন্যান্য অনেক দেশ কিন্তু ভারতের উপর ডিপেন্ডেন্ট থাকবে। এবং এর ফলে যেটা হবে সেটা হচ্ছে ভারতীয় নৌবাহিনী আরও ওইখানটা একটা স্ট্রং পয়েন্ট পেয়ে যাবে, যাতে গুরুত্বপূর্ণ বাণিজ্য পথগুলো যেগুলো হবে সমুদ্রের, সেগুলোকে তাহলে প্রোটেকশন দেওয়া যায়। ফলে চায়নাকে অনেকটা যেরকম আটকানো যাবে, এবং ফলে ভারতবর্ষের উন্নতি হবে, এবং এই চায়নার যে স্ট্রিং অফ পার্লস যে প্ল্যানটা রয়েছে সেটাকে কিন্তু ভোঁতা করে দেওয়া যাবে। কারণ কি, চায়না কিন্তু অলরেডি ওই স্টেট অফ মালাক্কাকে অ্যাভয়েড করার জন্য, এবং ও জানে যে এইখানে ওকে যদি কেউ চেপে ধরে তাহলে কিন্তু চায়নার অক্সিজেন কমে যাবে বা শ্বাস প্রশ্বাসটা বন্ধ হয়ে যাবে। যার ফলে ও কিন্তু সাউথ ইন্দোনেশিয়া বা ইন্দোনেশিয়ার নিচের দিকে, মানে স্পেশালি থাইল্যান্ডের নিচের দিকে একটা ক্রা ইস্থমাস বলে একটা জায়গা আছে, সেখান থেকে একটা ক্রা ক্যানেল বার করার চেষ্টা করছে। সেটাও যথেষ্ট পয়সা খরচা হবে, যদি আদৌ হয়। এটা প্রায় অন্তত কিছু না হলেও কম বেশি $30 বিলিয়ন মতন খরচা প্ল্যানিং আছে, কিন্তু এই মুহূর্তে সেটা কতটা করা সম্ভব হবে জানি না। আগামী দিনে যদি কোনোদিন করে, কিন্তু চায়নার অলরেডি একটা প্ল্যানিং আছে যে ওই অঞ্চলটাতে একটা ক্রা কানাল করে ওরা এই স্টেট অফ মালাক্কাটাকে করবে, বাইপাস করবে, করে প্রায় 1200 কিলোমিটারের মতন ওরা ডিস্টেন্স কমিয়ে এনে ডাইরেক্ট ইন্ডিয়ান ওশান থেকে একদম সাউথ চায়না সিতে ঢুকে যাবে। এইটা ওদের একটা প্ল্যানিং আছে। তো যাই হোক না কেন, ওরা করুক না করুক, ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু চায়নাকে চেপে ধরার জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে মায়ানমারে কোকো আইল্যান্ড বলে যে আইল্যান্ডটা রয়েছে, সেই কোকো আইল্যান্ডে কিন্তু চায়নার একটা বড় সামরিক ঘাঁটি আছে, যেখান থেকে কিন্তু চায়না বাংলাদেশ এবং ইন্ডিয়ার উপর সবসময় নজরদারি রাখে, এবং স্পেশালি ইন্ডিয়ার পাহাড়ি অঞ্চল প্লাস নর্থ ইস্টের যতগুলো স্টেট আছে, যে 7টা স্টেট যেটা আছে সেইটা, প্লাস হচ্ছে ইস্টার্ন ইন্ডিয়া, তার মধ্যে কিন্তু কলকাতা বা পশ্চিমবঙ্গ রয়েছে। চায়না কিন্তু সেইখান থেকে একটা কোকো আইল্যান্ড থেকে কিন্তু সবসময় ইন্ডিয়ার উপর একটা নজরদারি করছে। ফলে তার কাউন্টার পার্ট হিসেবে এবং তাকে সেইটাকে প্রতিহত করা, এবং চায়না কি করছে না করছে সেটার উপর আবার নজরদারি রাখতে গেলে কিন্তু এই প্রজেক্টটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যেখানে কিন্তু আমরা আবার আপার হ্যান্ড পাবো। আমরা কিন্তু আবার চায়না কি করছে না করছে সেখানে মানে দেখতে পাবো বা জানতে পারবো। আর যেটা বললাম, ওই যে ওইখানে যদি একটা পোর্ট হয়, তাহলে 25%-এর মতন যে ভারতবর্ষের যে কার্গো কন্টেনার যেটা কলম্বো বা সিঙ্গাপুর দিয়ে যাতায়াত করে, সেটাও যেরকম আমরা বেনিফিট পাবো, এবং সেখান থেকে ফলে অন্তত কম বেশি 300 থেকে 400 মিলিয়ন ডলার যেটা ভারতবর্ষ প্রত্যেক বছরে খরচা করে ট্যাক্স বা অন্যান্য খাতে, যেটা কলম্বোকে বা সিঙ্গাপুরকে দেয়, সেই কম বেশি 300 থেকে 400 মিলিয়ন ডলারটা কিন্তু ভারতবর্ষের জন্য সেভিংস হবে। এটা কিন্তু ভারতবর্ষের একটা অনেক বড় সাশ্রয়ের জায়গা হয়ে যাবে। আরেকটা পরে কতগুলো পয়েন্ট বলে যাচ্ছি, যেগুলো হচ্ছে ডিপ সি মাইনিং। ভারত মহাসাগরের এই অঞ্চলটাতে প্রচুর পরিমাণ, এটাকে বলে পলিমেটালিক নুডলস। পলিমেটালিক নুডলস মানে হচ্ছে কতগুলো এরকম ছোট ছোট, মানে এরকম দেখাচ্ছি, মানে এর থেকে বড় সাইজের মানে খনিজ বলের সাইজ। এর মধ্যে প্রচুর ডিফারেন্ট ম্যাঙ্গানিজ থেকে শুরু করে বিভিন্ন লোহা থেকে শুরু করে সীসা থেকে শুরু করে বিভিন্ন ধরনের মিনারেলস থাকে। সেই মিনারেলসটা কিন্তু এই অঞ্চলের সমুদ্রে বা ভারত মহাসাগরের ভারত মহাসাগরের এই অঞ্চলটাতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এটা একটু নিচের দিকে থাকে, কিন্তু যাই হোক, এই যে এই মিনারেলসগুলো, এই পলিমেটালিক নুডলস যেগুলো, সেইগুলো এবং বিভিন্ন ধরনের দামি খনিজ আকরিক বা খনিজ পদার্থগুলো যেগুলো পাওয়া যায়, সেইগুলো উত্তোলন করা, এবং সেখান থেকে একটা লজিস্টিক হাব কাম এই খনিজ উত্তোলনের একটা বড় ব্যবসার একটা জায়গা এখান থেকে পাওয়া যেতে পারে। আর একটা যেটা আছে সেটা হচ্ছে চেন্নাই থেকে আন্দামান পর্যন্ত অলরেডি আমাদের সাবমেরিনের কেবল বসানো আছে, মানে সাবমেরিন কেবল অলরেডি আমাদের চেন্নাই থেকে আন্দামান পর্যন্ত বসানো আছে। কিন্তু সেইটাকে যদি আমরা
সাউথ ইস্ট এশিয়া এবং অস্ট্রেলিয়ার সঙ্গে যদি যোগ করে দিতে পারি, তাহলে কিন্তু এখানে একটা বড় ডেটা হাব তৈরি হয়ে যাবে। এই প্রজেক্টটা হলে কিন্তু এটার জন্য সুবিধা হবে। এছাড়া অলরেডি আমি যেটা বললাম যে আন্দামান এবং নিকোবর আইল্যান্ডে যে আমাদের কমান্ড বেস আছে, যেটা একটা ট্রাই কমান্ড, যার ফলে বায়ু, স্থল এবং নেভি এই তিনটের ক্ষেত্রে ওখানে যেহেতু হাব আছে, সেইটা অনেকটা স্ট্রং হয়ে যাবে। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এই প্রজেক্টটা হলে। প্লাস ওই যে বললাম যেটা কর্মক্ষেত্রের জন্য এটা ইম্পর্টেন্ট হবে, তার কারণে এখানে আরেকটা না আন্তর্জাতিক বিমানবন্দর করার প্ল্যান রয়েছে এবং এটা হতেই হবে। তার কারণ হচ্ছে একটা বড় সিটিও ওখানে তৈরি হবে, যার ফলে এখানে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তৈরি হবে। কারণ এখানে একটা লজিস্টিক হাব বা ট্রান্সপোর্টের যেরকম জায়গা হবে, এইখানে একটা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমেরও স্পট করা হচ্ছে, যার ফলে প্রচুর বিদেশি অতিথিদের বা ট্যুরিস্টের আগমন হবে। ফলে এইখানে কিন্তু একটা এর জন্য একটা আন্তর্জাতিক বিমানবন্দর আর একটা পাওয়ার প্ল্যান্টও তৈরি হওয়ার প্ল্যান আছে। অলরেডি প্ল্যানিং এগুলো সব সাবমিশন করা হয়েছে, যার ফলে হাজার হাজার মানুষের কিন্তু কর্মসংস্থান হবে এবং ওই অঞ্চলের কিন্তু আর্থ সামাজিক ব্যবস্থার আমূল পরিবর্তন হবে, এটা কিন্তু সহজেই বলা যায়। এর ফলে যেটা হবে সেটা হচ্ছে ব্লু ইকোনমির কিন্তু একটা বিকাশ হবে, অর্থাৎ এই গভীর সমুদ্রে মাছের ব্যবসা, খনিজ সম্পদ অনুসন্ধান এবং আহরণ, এছাড়াও সামুদ্রিক পর্যটন মানে সি বেস যে সমস্ত ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম আছে, সেটারও কিন্তু একটা হাব হতে যাচ্ছে, যেটা ভারতের জিডিপিতে কিন্তু একটা বড়সড় কন্ট্রিবিউশন করবে। এছাড়া যেটা অলরেডি রয়েছে যে শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বন্দর দিয়ে ভারতকে যেটা ঘিরে ফেলার একটা স্ট্রিং অফ পার্লসে সবসময় চায়নার চেষ্টায় থাকে, অনেকটা হয়তো ওরা এখন করেও নিয়ে এসে, তার কাউন্টার হিসেবে কিন্তু এই প্রজেক্টটা কিন্তু চায়নাকে সবসময় বেগ দেবে। আরেকটা যেটা হবে সেটা হচ্ছে বিশ্বের সমুদ্র তল দিয়ে ইন্টারনেট কেবলগুলোর একটা বড় অংশ এই অঞ্চলের মধ্যে দিয়ে যায়, যার ফলে নিকোবর একটা ডেটা ল্যান্ডিং স্টেশন আগামী দিনে তৈরি হবে। তার কারণ হচ্ছে সমস্ত ডেটাগুলো এসে মানে ল্যান্ডিং এই সমস্ত কেবলগুলো এসে এইখানে একটা জড়ো হবে। তো যার ফলে আগামী দিনে যদি কোনো রকম অঘটন বা দুর্ঘটনা যদি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এইখান থেকে এই পয়েন্টটার থেকে বিভিন্ন ক্ষেত্রে সার্চ অপারেশন করা বা কোথাও কোনো এইড পাঠানো মানে সাহায্য পাঠানো, এইগুলোর জন্য কিন্তু একটা বড় সড়ো পয়েন্ট হতে যাবে। যেমন কিছুদিন আগে, কিছু বছর আগে মালয়েশিয়ার একটা MH370 একটা ফ্লাইট ওখান থেকে হারিয়ে গিয়েছিল, যেটা আজও খুঁজে পাওয়া যায়নি। এরকম ধরনের কোনো যদি দুর্ঘটনা ঘটে কোনোভাবে, মিসহ্যাপ যেন না হয়, কিন্তু তাও যদি কখনো ঘটে, সেক্ষেত্রে সার্চ অপারেশন করা বা সারা বিশ্বের যে কোনো ওই অঞ্চলের সাউথ ইস্ট এশিয়া জুড়ে কোথাও কোনো গভর্নমেন্ট এইড বা কোনো রকম সাহায্য পাঠানোর জন্য ওইটা একটা হাব হতে যাবে। এছাড়া আর একটা যেটা, এটা হচ্ছে অক্ষরেখার মানে ইকুয়েটারের কাছাকাছি, যেহেতু সেই জন্য এই দ্বীপটা ছোট ছোট স্যাটেলাইট লঞ্চ করার জন্য আদর্শ জায়গা। কারণ কি ফাইনালি এই ধরনের জিও স্যাটেলাইটের যে স্টেশনগুলো করা হয়, সেগুলো ইকুয়েটারের উপরে গিয়ে এক্স্যাক্টলি করা হয়, যাতে সেটা পৃথিবীর সমান্তরালে ঘুরতে থাকে। যাই হোক, এইটা যেহেতু ইকুয়েটারের খুব কাছে, ফলে এই দ্বীপকে বেস করে ছোট ছোট স্যাটেলাইট ওঠানোর জন্য এটা একটা সেন্টার হওয়ার জায়গা রয়েছে। এবং এইটা নিয়ে অলরেডি কিন্তু ইসরো একটা প্ল্যানিং করেছে যে ব্যাকআপ প্ল্যানিং হিসেবে ওখানে একটা স্যাটেলাইট লঞ্চিং স্টেশন করা হবে। তো আগামী দিনে এটাও কিন্তু প্ল্যানিং আছে। এছাড়া একটা ইউরোপ এবং অস্ট্রেলিয়ার মধ্যে যাতায়াতকারী বিমানগুলোর জন্য এটা কিন্তু একটা রিফুয়েলিং পয়েন্ট এবং টেকনিক্যাল স্টপ পয়েন্ট হবে, এটাও একটা প্ল্যানিংয়ে রয়েছে, যা সিঙ্গাপুর বা ব্যাংককের একচেটিয়া ব্যবসা কমিয়ে ভারতের পকেটে বড় ব্যবসা আনতে সাহায্য করবে। আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে বঙ্গোপসাগরের গভীর জলরাশি এবং দ্বীপের ভৌগোলিক গঠনের কারণে ভারতীয় সাবমেরিনগুলো খুব সহজেই এখানে গভীর সমুদ্রের নিচে থাকে বা থাকতে পারবে, যার ফলে এই সমুদ্রের নিচে আড়ালে চলাচল করার ফলে এগুলো স্যাটেলাইট থেকে বা ইভেন রাডারেও এগুলো ধরা পড়ার চান্স খুব কম। আরেকটা জিনিস সেটা হচ্ছে মূল ভূখণ্ডের ইলেকট্রনিক জ্যামিং থেকে দূরে থাকায়, মানে মেইন শহর সেটা হয়তো ক্যালকাটা হতে পারে, চেন্নাই হতে পারে, বম্বে হতে পারে, দিল্লি হতে পারে, এইখান থেকে যেহেতু খুব দূরে রয়েছে আইল্যান্ডটা এবং নিরিবিলি চুপচাপ টাইপের, যার ফলে দেশের সব থেকে সুরক্ষিত একটা সামরিক যোগাযোগ নেটওয়ার্ক, যেটাকে কোয়ান্টাম কি ডিস্ট্রিবিউশন বলা হচ্ছে, সেইটা স্থাপনের জন্য এই দ্বীপটা খুব মানে আইডিয়াল। এবং এখানে কিন্তু একটা সেই টাইপের একটা স্টেশন করার প্ল্যানিং রয়েছে। তো এইটার একটা রয়েছে। এছাড়া জাহাজ যাতায়াতের জন্য লজিস্টিক রিফুয়েলিং সেন্টার, মানে ওই যে বললাম 3-4 সপ্তাহ ধরে জাহাজটা যাবে, তো হয়তো 7-10 দিন 12 দিন 15 দিন পরে ওইখানে গিয়ে জাহাজগুলো স্টেশন করলো, তারা তাদের রিফুয়েলিং করলো, যা সার্ভিসিং এর প্রয়োজন আছে সেইগুলো করলো। তো যার ফলে সেইগুলো হতে পারে, সেগুলো একটা কিন্তু খুব মানে ইম্পর্টেন্ট ব্যবসা হিসেবে হতে পারে, যার থেকে কিন্তু ভারতবর্ষ আগামী দিনে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। এছাড়া আরেকটা খুব বড় প্ল্যানিং যেটা ভারতের ভবিষ্যতে রয়েছে, সেটা হচ্ছে আগামী দিনের যুদ্ধ কিন্তু ড্রোনের সাহায্যে ম্যাক্সিমাম হতে যাচ্ছে। এটা এখন অনেকেই আমরা বুঝে গেছি। গ্রেট নিকোবরকে ভারতের প্রথম অটোনমাস আন্ডার ওয়াটার ভেহিকেল বা যেটাকে AUV বলা হয়, তো সেই অটোনমাস আন্ডার ওয়াটার ভেহিকেল বা সাবমেরিন ড্রোনের একটা পয়েন্ট হিসেবে ব্যবহার করা যাবে, যার ফলে নিঃশব্দে এটা সাউথ চায়না সি থেকে শুরু করে প্যাসিফিক ওশেন বা ইন্ডিয়ান ওশেনে চায়না বা এই ধরনের যে কোনো দেশের উপর নজরদারি করা যাবে। তার কারণ হচ্ছে ডিপ সি হওয়ার ফলে, মানে অনেকটা গভীর সমুদ্র হওয়ার ফলে এখানে এই ডিপ সি এর যে সমস্ত ড্রোনগুলো রয়েছে সেইগুলোকে এখান থেকে
অপারেট করানো যাবে। এই আর একটা জিনিস যেটা রয়েছে সেটা হচ্ছে সিঙ্গাপুর কিন্তু আজকের দিনে এই পোর্টের ব্যবসায় বা জাহাজ নোঙর করিয়ে সেখান থেকে মাল মানে প্রোডাক্ট বা যে কোনো লজিস্টিক হাব হিসেবে কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং খুব ভালো এবং খুব বড় মাপের ব্যবসা করে। সিঙ্গাপুর কিন্তু মানে ওয়ার্ল্ডের খুব প্রমিনেন্ট একটা বিজনেস হাব এই ধরনের সামুদ্রিক ব্যবসার জন্য। সেক্ষেত্রে এই প্রজেক্টের এই পয়েন্টটাতে একটা ভালো যখন আমরা স্টেশন করে নিতে পারবো, মানে বন্দর যখন হয়ে যাবে, তখন কিন্তু এটা সিঙ্গাপুরের সাবস্টিটিউট হিসেবে তৈরি হয়ে যাবে। যার ফলে কিন্তু আগামী দিনে ভারতবর্ষ ওইখানে একটা সিঙ্গাপুরের অলরেডি কিন্তু ওভারলোডেড থাকে সিঙ্গাপুরের পোর্ট, যার ফলে ওখানে সময়ও লাগে এবং মানে ফিও প্রচুর বেশি এবং ওখানে কিন্তু মাল লোডিং এবং আনলোডিং করতে সময় লাগে। তো যার ফলে তার সাবস্টিটিউট হিসেবে কিন্তু এই জায়গাটা খুব প্রমিনেন্ট এবং এটা অলরেডি কথাবার্তা চলছে, এটার মধ্যে অলরেডি প্ল্যানিং রয়েছে। এছাড়াও আন্দামানের সমুদ্রের নিচে, আন্দামান আইল্যান্ডসের নিচে সমুদ্রের ওই অঞ্চলটাতে, পুরো ওই অঞ্চলটা জুড়েই প্রাকৃতিক মিনারেলস যেরকম আছে সেরকম আমাদের গ্যাস এবং তেলের কিছু সম্ভাবনা অলরেডি পাওয়া গেছে, যেটা ওই অঞ্চল থেকে পাওয়া যাওয়া শুধু নয়, ওইখানে স্টেশন করে মানে ওইখানে আমি বলবো তেলের রিজার্ভার হিসেবে ওই জায়গাটাকে ব্যবহার করার একটা প্ল্যানিং রয়েছে। তো যার ফলে শুধু যে পেট্রোল বা গ্যাস সমুদ্রের নিচে থেকে যে তুলে আনলো তা নয়, ওটা ওইখানে ডিপোজিট করবে বা ওইখানে রিজার্ভারে রাখা থাকবে, যেখান থেকে আবার বিদেশের বিভিন্ন পয়েন্টে ওইখান থেকেই চলে যাবে, ফলে এই মূল ভূখণ্ড পর্যন্ত আসতে হবে না, ফলে ওইখান থেকে বেরিয়ে যাবে। এছাড়া আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, হয়তো ওয়ার্ল্ড ব্যাংক বা এরা টাকা দেবে না, কিন্তু এই টাকার ক্ষেত্রে অনেক বড় বড় সিক্রেট ফান্ড আছে যারা প্রচুর পয়সা নিয়ে বসে আছে, যারা আগামী দিনে এইসব ফান্ডে পয়সা লাগাতে ইন্টারেস্টেড। তার কারণ হচ্ছে এই ফান্ডগুলো মানে এই ধরনের প্রজেক্টগুলো যখনই রান করতে শুরু করে তখন এরা প্রচুর পয়সা কামায়। তো সেই প্রচুর পয়সা কামালে যারা যারা ইনভেস্টার রয়েছে তাদের কিন্তু মানে তাদের রিটার্ন মানি কিন্তু অনেক বেশি হবে। তো এইটার একটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট রয়েছে। আর একটা পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ভারত আগামী দিনে আন্টার্কটিকা বা সাউথ মেরুতে মানে দক্ষিণ মেরুতে কিন্তু একটা স্টেশন করতে যাচ্ছে। তার গবেষণা যখন চালাতে হয় বা হবে, তখন এইখানে একটা সেন্টার পয়েন্ট করে গ্রেট নিকোবরকে আন্টার্কটিকা মিশনের জন্য দক্ষিণের যাওয়ার আগে রিফুয়েলিং এর একটা পয়েন্ট হিসেবে ব্যবহার করার অলরেডি একটা প্ল্যানিং রয়েছে। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে এই প্ল্যানিংগুলো অলরেডি সাবমিট করে দেওয়া হয়েছে, যার ফলে দেখা যাচ্ছে ওভারঅল যে এই এতগুলো বেনিফিট কিন্তু এই গ্রেট নিকোবর প্রজেক্ট দিয়ে আসতে পারে। যার ফলে আপাতত এর বাজেট কিন্তু ৭২,০০০ কোটি টাকা রাখলেও আগামী দিনে এটা বাড়ার প্রভূত চান্স আছে, কমবে তো নয়। তো বিরোধী পক্ষ যা যা বলেছে সেইগুলো একটা জায়গায়, আর তার এগেনস্টে বেনিফিট যা যা রয়েছে সেগুলো আর একটা জায়গায় আলোচনা করলাম। তো গ্রেট নিকোবর প্রজেক্ট যে শুধুমাত্র পাথর বা কেবল বা কংক্রিটের কাঠামো হবে তাই নয়, এটা একবিংশ শতাব্দীর ভারতের একটা আগামী দিনে সুপার পাওয়ার হওয়ার একটা উচ্চাকাঙ্ক্ষার যে একটা 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 মানে একটা অ্যাম্বিশন যেটা রয়েছে, সেই অ্যাম্বিশনের মধ্যে এই প্রজেক্টটা কিন্তু খুব মানে সামনের সারিতে আসে। যার ফলে ভারত মহাসাগরে যে চীনের একচ্ছত্র আধিপত্য বিস্তার করার যে প্ল্যান চলছে সেইটাকে যেরকম আটকানো যাবে, সিমিলারলি ভারত মহাসাগরের বুকে দাঁড়িয়ে ভারতের একচ্ছত্র আধিপত্য এবং অর্থনৈতিক সমৃদ্ধি, অন্যদিকে কিন্তু পরিবেশকে ইনট্যাক্ট রেখে এগিয়ে যাওয়ার একটা কিন্তু চান্স রয়েছে। যার ফলে আপনারা এবার বিচার করবেন যে উন্নয়নের নেশায় অমূল্য সম্পদের জলাঞ্জলি দেওয়া হচ্ছে, নাকি জাতীয় নিরাপত্তার স্বার্থে এই ঝুঁকিটা নেওয়া যেতে পারে, এতদূর পর্যন্ত যাওয়া যেতেই পারে। ফলে উন্নয়ন বনাম প্রকৃতির মধ্যে যে দ্বৈরথ আছে সেটা কোন দিকে হলে ভালো বা কোনটা করলে ভালো সেটা আপনারাই ফাইনালি বিচার করবেন এবং আপনারাই জানাবেন। ফলে আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। যারা এতক্ষণ আমার সঙ্গে থেকেছেন, আশা করি এই ভিডিওটা ইনফরমেটিভ এবং ভালো লেগেছে বলেই আপনারা থেকেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নেক্সট পরের আবার কোনো একটা আলোচনায় দেখা হচ্ছে। এখনের জন্য রাখলাম, ভালো থাকবেন, নমস্কার।